একটা অর্ডিন্যান্স জারি করে 12 তারিখে যাবেন বলেন এই সারাদিন খেলে একটা রেডি হইতে লাগে। গত 12 তারিখে রাতে একটা অর্ডিন্যান্স জারি করে পূর্বের 1972 সালের এনবিআর যে অর্ডিন্যান্স ছিল সেটা বাতিল ঘোষণা করা হয়। পাশাপাশি এনবিআরকে বিলুপ্ত ঘোষণা করা হয় এবং ফাইন্যান্স মিনিস্ট্রি যে আইআরডি ওই ডিভিশনটাকেও বিলুপ্ত ঘোষণা করা হয়। বিলুপ্ত ঘোষণা করে আপনারা জানেন যে ফাইন্যান্স মিনিস্ট্রিতে আরও 2টা বিভাগ তৈরি করা হলো, একটা পলিসি মেকিং আর আরেকটা হচ্ছে ম্যানেজমেন্ট মেকিং। এই আমাদের সাবমিশন হচ্ছে আমরা কোর্টের নলেজে নিয়ে আসবো। আমরা ইতিমধ্যে একটা রিট ফাইল করেছি এই বিষয়টা নিয়ে। ফাইন্যান্স মিনিস্ট্রি ইতিমধ্যেই ওভারলোডেড, অনেকগুলার বিভাগ নিয়ে তারা কাজ করে। আপনি ব্যাংকিং বলেন, ইন্স্যুরেন্স বলেন, বাংলাদেশ ব্যাংক বলেন, অথবা আপনি অন্যান্য রেভিনিউর পলিসি মেকিং বলেন ইত্যাদি। সেক্ষেত্রে আবার ফাইন্যান্স মিনিস্ট্রিতে নতুন করে 2টা ডিভিশন ক্রিয়েট করে ওই ডিভিশনের অধীনে নিয়ে যাওয়া একটা ওয়েল এস্টাবলিশড একটা সংস্থা 1972 সাল থেকে তারা কাজ করে যাচ্ছে, সেই সংস্থাকে হঠাৎ করে বিলুপ্ত ঘোষণা করা আমার মনে হয় এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক এই জন্য যে আমাদের সংবিধানের আর্টিকেল 26 বলেছে যদি কোনো আইন, যদি কোনো অর্ডিন্যান্স যদি পাশ হয় সেটা যদি মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্য না হয় সেক্ষেত্রে সেই আইনটা অধ্যাদেশটা চ্যালেঞ্জ করা যাবে এবং সুপ্রিম কোর্ট ইজ দি কনসার্ন অথরিটি ওইটাকে রিভিউ করার। দ্বিতীয় গ্রাউন্ড আমাদের হচ্ছে যেহেতু এইটা একটা এনবিআর হচ্ছে দীর্ঘদিন ধরে রেভিনিউতে তাদের অনেক অবদান, এদেশের জিডিপিতে প্রায় 85-র উপরে রেভিনিউ কালেকশনে এনবিআরের অবদান। এই যে এই কন্ট্রিবিউশনটা, এই রেভিনিউ কালেকশনটা যদি ক্ষতিগ্রস্ত হতে পারে বা মানুষের মধ্যে যে রেভিনিউর সাথে যে তাদের কনসার্ন, এই কনসার্নটা দীর্ঘদিন ধরে যে প্র্যাকটিসটা হয়ে আসছে সেই প্র্যাকটিসটা হঠাৎ করেই কোনো রকম কনসার্ন অথরিটির সাথে, স্টেক হোল্ডারদের সাথে কারোর সাথে আলাপ আলোচনা না করে তড়িঘড়ি করে এই অর্ডিন্যান্সটা করেছে। সেই অর্ডিন্যান্সটা আমাদের কাছে মনে হচ্ছে যে এটা কোর্টের নলেজে নিয়ে আসা উচিত। পাশাপাশি আমরা অর্ডিন্যান্সের মধ্যে আপনারা দেখবেন যে 2টা টপ মোস্ট বডি ক্রিয়েট করা হয়েছে, সেখানে উপরে 2টা পদের সাথেই আমাদের ধারণা করি এবং এটা সম্ভাবনা আছে অ্যাডমিন ক্যাডাররা ওইখানে প্রায়োরিটি পাবে। এটাও ওই তৃণমূলের এনবিআরে যারা দীর্ঘদিন ধরে কর্মচারীরা আছে তাদের মধ্যে একটা দুঃখের একটা প্রভাব বিস্তার করতে পারে, এটা তাদের কাজেরও ক্ষতিগ্রস্ত করতে পারে। সব মিলে যদি তাদের কাজের ক্ষতিগ্রস্ত হয় তাহলে রেভিনিউ কালেকশনে ক্ষতিগ্রস্ত হবে, পুরো দেশটার মধ্যে আপনার রেভিনিউতে একটা প্রভাব বিস্তার হবে, এটা আমার কাছে মনে হচ্ছে। সুতরাং এরকম অস্থিরতা দূর করার জন্য এই রিটটা আমার মনে হয় যে মানুষের এবং এনবিআরের যেই বর্তমান অবস্থাটা টিকে রাখার জন্য যথেষ্ট কার্যকর ভূমিকা রাখবে বলে আমি মনে করছি। কোনো কোশ্চেন আছে আপনাদের? আচ্ছা, আপনি এটা তো প্রশাসনিক বিষয়টা বললেন, এনবিআর বিলুপ্তির ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। আপনি জানেন যে এই এনবিআরটা হঠাৎ বিলুপ্ত করার পিছনে তাদের গভর্নমেন্টের অনেকগুলো ব্যাখ্যা তারা দিয়েছে। তাদের প্রথম ব্যাখ্যায় নিয়ে আসে মালয়েশিয়ার রেভিনিউর কথা। মালয়েশিয়া 11% প্লাস রেভিনিউ তারা কালেক্ট করে, আর আমাদের দেশে রেভিনিউ কালেক্ট হচ্ছে 7 পয়েন্ট সামথিং। আসলে মালয়েশিয়ার ইকোনমিক স্ট্রাকচার বাংলাদেশের ইকোনমিক স্ট্রাকচার এক না। সুতরাং এই ইকোনমিকটার ড্রামাটিক্যালি আপনি যদি রেজ করতে চান তাহলে মানুষের মধ্যে ভ্যাট এবং ট্যাক্সের করের বোঝা চাপিয়ে দেওয়া হবে। এই দেশের মানুষ, খেটে খাওয়া মানুষ, আর হচ্ছে এই দেশের উদীয়মান ব্যবসায়ীরা এই ভ্যাট এবং ট্যাক্সের এই প্রত্যক্ষ এবং পরোক্ষ করের চাপ সহ্য করতে পারবে না, এটাই আমাদের কাছে মনে হচ্ছে। ধন্যবাদ। একটু অ্যাড করি। আপনারা জানেন যে 1972 থেকে এই অর্ডিন্যান্সটা এনবিআরের যে বোর্ড, সেই বোর্ড আসছে এবং বাংলাদেশের রাজস্ব খাতে কিন্তু এই এনবিআরই ভ্যাট ট্যাক্স কালেকশন করে আসছে। সেই কালেকশনটাই কিন্তু বাংলাদেশকে সুপ্রতিষ্ঠিত করতে, বাংলাদেশের গভর্নমেন্টকে, বাংলাদেশকে পরিচালিত করতে যথাসম্ভব সাহায্য করছে অর্থনৈতিকভাবে। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে যে যখন এটাকে বিলুপ্ত ঘোষণা করলো তখন এনবিআর কনসার্ন, অর্থাৎ যারা এতদিন ভ্যাট ট্যাক্স কালেকশন করতেছে উইদাউট কনসার্ন অফ দেব, কোনো ডিসকাশন নাই, অথবা রাষ্ট্রীয় পর্যায়ে যারা এই এনবিআরের সাথে স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে বাংলাদেশে, যারা বড় ধরনের অবদান রাখতেছে এই ভ্যাট এবং ট্যাক্সে, তাদের সাথেও কোনো ধরনের কোনো যোগাযোগ বিচ্ছিন্নভাবেই এটা একেবারে বিলুপ্ত ঘোষণা করলো। এবং বিলুপ্ত ঘোষণা পর দেখা গেল যে কিছু বৈদেশিক বিদেশি কিছু কাঠামো
এখানে রেফারেন্স হিসেবে নিয়ে আসছে। কিন্তু দুঃখের সাথে আজকে বলতে হয় যে বিদেশি কাঠামো আর বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু এক নয়। বিদেশে যে ধরনের ভ্যাট ট্যাক্সের যে থিওরিক্যাল বিষয়গুলো ইউজ করা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে টোটালি ডিফারেন্ট। কারণ ওই দেশের সাথে আমাদের দেশে তাল মিলিয়ে চলে না। কারণ এই দেশে প্রায় আপনার 20% থেকে 25% মানুষ এখনও ট্যাক্স দিচ্ছে, এবং বেশিরভাগ লোকই কিন্তু ট্যাক্সের বাইরে এনবিআর 3 নাম্বারও করতে পারতেছে না। তো এনবিআরের পক্ষ থেকে কিন্তু এই ধরনের বিগত দিনে আমরা দেখে আসতেছি, তারা বিভিন্নভাবে এনকারেজ করতেছে যাতে সবাই ট্যাক্সের আওতায় আসে, এবং যে প্রসিডারটা আছে, আমাদের যে নিয়মকানুন আছে, সেটা মেনটেন করে কিন্তু ট্যাক্সগুলো দিয়ে আসতেছে। এখন হঠাৎ করে সেটাকে বিলুপ্ত করে যখন নতুন কোনো একটা অধ্যাদেশ জারি করবে, সেই জারি কিন্তু মানুষ এখনও এই ব্যাপারটা বুঝেই উঠতে পারতেছে না। টোটালি একটা ধোঁয়াশার মধ্যে আমাদের কাছে মনে হচ্ছে, এবং সেখানে আবেদন একটা আমরা